হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এই সাবজেক্টে 5.3 অ্যাকাউন্টিং ফর ফরেন ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন এই চ্যাপ্টার আজকে আমাদের ফুল লেকচার। অর্থাৎ আজকে আমরা 5.3টা আজকে শুরু করবো, আজকে শেষ করব। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে পড়ছিলাম। তো যেহেতু অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে আমাদের পড়া হয়েছে, তার মানে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ধারণা আছে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে যে কয়টা অঙ্ক করছিলাম, এখানে ওই কয়টা অঙ্কে অতিরিক্তভাবে দুই একটা অঙ্ক আমাদের এমবিএ পরীক্ষায় আছে। তো আমরা সবগুলো অঙ্ক আজকে আমরা দেখব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, ওই সিলেবাস আলোকে আমরা এই চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে এক্সচেঞ্জ রেট, আরেকটা ফরম্যাট হচ্ছে মিক্সড। এই মিক্সডের মধ্যে সেলস রিলেটেড কিছু জাবেদা করতে হবে, পারচেস রিলেটেড কিছু জাবেদা করতে হবে। তো প্রথম ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য, 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। দেখতেছি যে 2016 সালে এই 5.3 এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই। 21 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 2022 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, অর্থাৎ 14 মার্কের ম্যাথ আছে। তো তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। তো 2023 সালে এই চ্যাপ্টার থেকে 9 পার্ট বি অথবা পার্ট সি, দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন আসবেই। পার্ট বিতে যদি আসে 4 মার্কের, পার্ট সিতে আসলে 10 মার্কের। অতএব এই চ্যাপ্টারটা আমাদের ওরকমভাবে করতে হবে যে পার্টে আমাদের প্রশ্ন আসবে আমরা ওই পার্ট থেকে অ্যান্সার করতে পারি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা ফরম্যাট। প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাটে আলোচনা করব, এরপর 2 নম্বর। প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করার জন্য এক্সচেঞ্জ রেটের সূত্র হচ্ছে একটা সূত্র। মূলত আমাদের এখানে ডিরেকশন হচ্ছে দুইটা, একটা ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট আর একটা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আমাদের প্রশ্নে যদি ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দেওয়া থাকে, আমাদের ডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করতে হবে। আর প্রশ্নে যদি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দেওয়া থাকে, তাহলে আমাদের বের করতে হবে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। কথা কি মনে থাকবে সবার? তাহলে ডিরেক্ট থাকলে আমরা ইনডিরেক্ট বের করবো, ইনডিরেক্ট তাহলে কি বের করবো বলো তো দেখি? ডিরেক্ট। তার মানে যদি ইনডিরেক্ট বের করতে হয় তাহলে এক রেট ঠিক তার বিপরীতটা দিয়ে ভাগ করো, অর্থাৎ ইনডিরেক্ট এক্সচেঞ্জের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর যদি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট আমরা বের করি তাহলে 1 রে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কথাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এইটুকুই। আর 3 নাম্বারটা ফরেন কারেন্সি ইউনিট, এই সূত্রটা আমরা এখানে যা লিখছি এইটাই যে সবসময় হবে এমন কোনো কথা নাই। আমরা প্রশ্নে বেসিক দিয়ে এটা বুঝবো যে সূত্রটা কি। এখানে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট হবে, এখানে কিছু কিছু সময় ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট হয়, আবার কিছু কিছু সময় ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হয়। অতএব এই সূত্র আমরা পড়লাম না, এই সূত্র আমরা পরে পড়বো। তো আসেন আমরা তাহলে একটা অঙ্ক শুরু করি। প্রথমে প্রবলেম 1 নম্বর, এটা কমার্স পাবলিকেশন বইয়ের B1 অর্থাৎ পার্ট বি এর 1 নম্বর প্রশ্নটা। তো প্রশ্নটা বলা আছে সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইন ইউএস ডলার। তাহলে আমাদের প্রশ্নে দিয়ে আছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ইনডিরেক্ট। এই যে 1 নম্বর বের করতে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটটা আমাদের বের করতে হবে। তো এখানে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে 1 ব্রিটিশ পাউন্ড সমান সমান ইউএস ডলারের 1.60, অর্থাৎ ব্রিটিশের 1 পাউন্ড সমান সমান ইউএসের 1.60 টাকা। তাহলে বলেন তো দেখি প্রথম কন্ডিশনে কোন দেশে মুদ্রার মানটা বেশি, ইউএসের নাকি ব্রিটিশের মূল্য বেশি? ইউএসএ। ইউএসএ কেমন? ইউএসএ যেটা 1 টাকা 60 পয়সাতে কিনা যাবে, ব্রিটিশের সেটা 1 টাকাতে কিনা যাবে। তো অবশ্যই ব্রিটিশের মূল্যর মান বেশি। দ্বিতীয়টা বলছে 1 কানাডিয়ান সমান সমান ইউএসের 0.74, অর্থাৎ কানাডিয়ান ডলারে 1 টাকা দেওয়া যা কিনতে পারবো ইউএস ডলারে সেটা কি 0.74 দ্বারা সেটাই কিনতে পারবো। তার মানে 2 নাম্বারটা কার মূল্য বেশি, কানাডিয়ান নাকি ইউএসের? ইউএসের। তাহলে প্রথমটাই ব্রিটিশের মূল্য বেশি, দ্বিতীয়টাই ইউএসের মূল্য বেশি। এখন 1 নম্বর প্রশ্নে বলছে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করার জন্য 1 রে কি দ্বারা ভাগ করতে হবে?
ডিরেক্ট এক্সচেঞ্জ ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা ভাগ করব। তাহলে আমরা রিকোয়ারমেন্ট একে লিখছি উই নো দ্যাট ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট সমান সমান 1/ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে প্রথমে ব্রিটিশ পাউন্ডের জন্য তাহলে লিখছি ফর ব্রিটিশ পাউন্ড 1 ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, অর্থাৎ এখানে আমাদের দিয়েছে 1.60। তাহলে একের 1.60 যদি ভাগ করি তাহলে মান পাবো 0.625। দ্বিতীয়টা কানাডিয়ান ক্ষেত্রে একের যদি 7 দ্বারা ভাগ করি তাহলে মান হবে 1.351। তাহলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে মনে রাখবেন প্রশ্নে যদি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দেওয়া থাকে আমাদের ইনডিরেক্ট বের করতে হবে, আর ইনডিরেক্ট যদি দেওয়া থাকে তাহলে ডিরেক্টটা বের করতে হবে। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা ক্লিয়ার আমরা সবাই? জি ভাইয়া। এবার আসা 2 নাম্বারটা বলছে হাউ মেনি পাউন্ড, কতটা পাউন্ড দিতে হবে মাস্ট ব্রিটিশ কোম্পানি পে টু পারচেস গুড কস্টিং 16,000 ফ্রম এ ইউএস কোম্পানি। অর্থাৎ ইউএস কোম্পানি কাছ থেকে যদি 16,000 টাকা পণ্য আমরা কিনতে চাই তাহলে ব্রিটিশকে কত পাউন্ড পরিশোধ করতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম কন্ডিশন আমরা যেটা ছিল সেটা কি ব্রিটিশের মূল্য বেশি ছিল নাকি ইউএস এর মূল্য বেশি ছিল? ব্রিটিশের মূল্য বেশি ছিল। তাহলে ব্রিটিশ কোম্পানি যদি ইউএস কোম্পানির কাছ থেকে মাল কিনতে চায় তাহলে ব্রিটিশকে কি ওই 16,000 টাকার কম দিতে হবে নাকি বেশি দিতে হবে? যেহেতু ব্রিটিশের মূল্য বেশি, কম দিতে হবে। কম দিতে হবে। গুড। ব্রিটিশ যদি ইউএস এর কাছ থেকে কম ক্রয় করে তাহলে ইউএস এর যে মূল্য তার থেকে ব্রিটিশকে কম দিতে হবে, কারণ ব্রিটিশের মূল্য বেশি। মানে আমার 1 টাকা সমান সমান এখন ইউএস ডলার আছে 120 টাকা, তাহলে আমার দেশে 1 টাকা সমান সমান ইউএস এর $1 সমান সমান আমার দেশে 100 কয় টাকা? 20 টাকা। ঠিক আছে, তার মানে আমি যদি ইউএস এর ডলারের $2 মূল্য কিনি তাহলে আমাকে কত দিতে হবে? 240 টাকা। তার মানে আমার 240 টাকা সমান সমান ইউএস এর কয় টাকা? 2 টাকা। এখন যদি আমি যদি ইয়ার কাছ থেকে করতে চাই, ক্রয় করতে চাই ইউএস এর কাছ থেকে, তাহলে আমাকে কি টাকা বেশি দিতে হবে নাকি কম দিতে হবে বলো দেখি? বেশি দিতে হবে। কারণ আমার দেশে মুদ্রার মান তো কম, যে দেশে মুদ্রার মান কম তাকে বেশি পরিশোধ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ইউএস এর কাছ থেকে ক্রয় করবে এই জন্য ইউএস এর যেখানে 16,000 টাকা, ব্রিটিশের মূল্য যেহেতু কম বেশি, এর জন্য ব্রিটিশে কি এই 16,000 টাকার কি কম টাকা দিতে হবে, কারণ যেহেতু আর মূল্য বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই 16,000কে এই ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা গুণ করলে 16,000 কম হবে নাকি এই যে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা গুণ করলে 16,000 কম হবে বলেন তো দেখি? 16,000কে কত দ্বারা গুণ করলে কম হবে? 1.6 দ্বারা গুণ করলে কম হবে নাকি 0.625 দ্বারা গুণ করলে কম হবে? 0.625। তাহলে 0.625 এটা হলো ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই জন্য রিকোয়ারমেন্ট 2 লিখছি ফরেন কারেন্সি ইউনিট সমান সমান ইউএস ডলার ইনটু ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে 16,000 ইনটু 0.625 সমান সমান 10,000 ব্রিটিশ পাউন্ড। তার মানে ইউএস এর কোম্পানি যার মূল্য 16,000 টাকা, ব্রিটিশের যেখানে কত মূল্য বলো দেখি? 10,000। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই সূত্রটা না লিখলে কোনো সমস্যা নাই, জাস্ট 16,000 ইনটু 0.625 দিলে হবে। আর 3 নম্বর বলছে হাউ মেনি ইউএস ডলার মাস্ট বি পেইড ফর এ পারচেস কস্টিং 8,000 কানাডিয়ান ডলার। তাহলে কানাডিয়ানের মূল্য বেশি নাকি ইউএস এর মূল্য বেশি বলেন যদি দেখি? এর মূল্য বেশি। তাহলে এখন কানাডিয়ান যেটার মূল্য 8,000 টাকা, ইউএসএ কি 8,000 টাকা কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। এখন এই 8,000কে আমি 0.74 দ্বারা গুণ করলে কম হবে নাকি এই 1.351 দ্বারা গুণ করলে কম হবে বলেন তো দেখি? 0.74। তাহলে 8,000কে কত দ্বারা গুণ করব? 74। 0.74। তাহলে 0.74 সমান সমান 5,920 ইউএস ডলার। তার মানে কানাডিয়ান যার মূল্য 8,000 টাকা, ইউএসএ তার মূল্য হচ্ছে 5,920 টাকা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে 1 নাম্বার অঙ্ক নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই একটা অঙ্ক মানে হচ্ছে আমাদের এক্সারসাইজ 4-5টা পারা। ভাইয়া বলেন। ফর ব্রিটিশ পাউন্ড ওখানে ব্র্যাকেটে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট আছে, ডিরেক্ট হবে না? কোনটা? ওই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে হ্যাঁ, 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা তো উপরে সূত্র লিখছি
1 by direct exchange rate। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে এখানে যে ইনডিরেক্ট হবে, লিখলাম ফর এখানে ফর ইনডিরেক্ট হবে। ব্রিটিশ পাউন্ড, হ্যাঁ নিচেটা এখানে ইনডিরেক্ট হবে না? ইনডিরেক্ট হবে, হ্যাঁ। ভাইয়া ইনডিরেক্টলি তো বের করতে বলছে, তাহলে নিচে তো ডিরেক্ট, ওইটার নিচে চেঞ্জ ও করতে হবে না? আমাদের বের করতে বলছে কি ইনডিরেক্ট না? ফর ব্রিটিশ হ্যাঁ ঠিক পাউন্ড। আছে, ইনডিরেক্ট যদি বের করতে হলে এখানে ডিরেক্ট হবে, আর এই নিচে এখানে কাটা যাবে, হ্যাঁ এখানে ডিরেক্ট হবে। ঠিক আছে, যেটা বের করতে হবে ঠিক তার বিপরীতটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া। তাহলে 1 নাম্বারটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে স্যার? না স্যার। তাহলে এই অঙ্কের মতো আমাদের এই অঙ্ক দিয়ে আছে, অনেকগুলি অঙ্ক, টোটাল 4টা অঙ্ক দিয়ে আছে। প্রথম অঙ্কটা তোমাদের MBA 2016 সালে পার্ট বি এর 8 নম্বর অঙ্কটা আসছিল। তো এখানে দিয়ে আছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করতে হবে ইনডিরেক্ট। তাহলে 1 এর 1.70 দ্বারা ভাগ করলে মান হবে 0.588, 1 এর 0.80 দ্বারা গুণ করলে হবে 1.25। ক্লিয়ার? জি ভাইয়া। 2 নাম্বারটা বের করে হাউ মেনি পাউন্ড মাস্ট বি ব্রিটিশ কোম্পানি, ইউএস কোম্পানি যদি 4000 হয়। তাহলে প্রথম কন্ডিশনে ইউএস এর মূল্য বেশি না ব্রিটিশের মূল্য বেশি? ব্রিটিশের মূল্য বেশি। ব্রিটিশের তাহলে মূল্য বেশি। ইউএস এর মূল্য যেখানে 4000 টাকা, ব্রিটিশে সেখানে অবশ্যই কম হবে। এখন এই 4000 কে 1.70 দ্বারা গুণ করলে কম হবে নাকি 0.5 এর দ্বারা গুণ করলে কম হবে? 0.58। 5 এর দ্বারা গুণ করলে। 3 নাম্বারটা এই 3000 টাকা কানাডিয়ান, ইউএস ডলার পরিশোধ করবো। তাহলে যেহেতু ইউএস ডলারের মূল্য বেশি, 2 নম্বর কন্ডিশনে দেখছি, তাহলে ইউএস এর কি 3000 টাকা কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। তাহলে 3000 কে 0.80 দ্বারা গুণ করতে হবে নাকি এই 1.25 দ্বারা গুণ করতে হবে বলো দেখি? 0.80। 0.80। গুণ করলে 2400 টাকা। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এরকম ভাবে এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, এক্সারসাইজ 4 পারবো? পারবো। ওকে, রিসেন্ট কোশ্চেনে মনে হয় 2টা অঙ্ক আছে। এই দেখেন রিসেন্ট কোশ্চেন 2021 সালে পার্ট বি এর 9 নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, একটা ইন্ডিয়ান রুপি দিয়ে আছে, একটা মালয়েশিয়ান দিয়ে আছে। আর এই এক্সারসাইজ 2 হচ্ছে 2022 সালে পার্ট বি এর 8 নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, তাহলে এই 2টা প্রশ্ন আপনাদের সুন্দর করে করতে হবে, পারবো না? জি ভাইয়া। জি ভাইয়া। আর এটা হচ্ছে আমাদের ফরম্যাট নাম্বার 2 এর অঙ্ক। তাহলে আমরা 1 নাম্বার ফরম্যাটের অঙ্ক আশা করি পারবো না? জি ভাইয়া পারবো। এবার আমরা 2 নাম্বার ফরম্যাটে আসবো, পারচেজ অ্যান্ড সেলস রিলেটেড। পারচেজ রিলেটেড জাবেদা হবে 5টা, আমরা পূর্ব 5টা কিন্তু করব হচ্ছে 4টা। সেলস রিলেটেড জাবেদা পূর্ব 5টা কিন্তু করব কয়টা? 4টা। মনে রাখবেন যে এক দেশ থেকে যখন অন্য দেশে পণ্য ক্রয় করা হয় তাহলে সেটাকে প্রাথমিক অবস্থায় বাকিতে ক্রয় মনে করে জার্নাল দিতে হবে, কারণ পণ্য ক্রয় করার সাথে সাথে টাকাটা দেওয়া হয় না। এক দেশের সাথে আরেক দেশে যখন পণ্য ক্রয় বিক্রি করা হয় তখন সেটা এলসি খুলে। এলসি মানে ব্যাংকের কাছে টাকা জমা দিব, পণ্য হাতে পাওয়ার পর ব্যাংক টাকাটা পরিশোধ করে দিবে। যেমন মনে করেন আমি যদি ইউএসএর কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করি, তাহলে আমার পণ্যের দাম যা হবে এর সমপরিমাণ টাকা আমি ব্যাংকে এলসি করে ওই এলসি অ্যাকাউন্টে রাখবো। তখন এই অ্যাকাউন্টের টাকা দেখে ইউএস কোম্পানি কী করবে, তার মালগুলি ছাড়বে। তো মালটা বাংলাদেশে আমি হাতে পাওয়ার পরে কনফার্ম করবো যে হ্যাঁ আমি মাল পাইছি, তখন ব্যাংক কী করবে, ইউএসের টাকাকে ইউএস কোম্পানির টাকাটা কী করবে, ট্রান্সফার করে দেবে। তার মানে ক্রয় করার সাথে সাথে কিন্তু টাকা দেওয়া হয় না। এর জন্য এক দেশ থেকে অন্য দেশে পণ্য ক্রয় তখন সেটাকে বাকিতে ধরা হয়। তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা আমরা জানি পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল কি ক্রেডিট। 2 নাম্বারটা হচ্ছে বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে যদি ক্ষতি হয়, মানে ক্রয় করার সময় ডলারের মূল্য থাকে একরকম, আবার যখন পাওনাদারকে যখন পরিশোধ করবো তখন ডলারের মূল্য হয়ে যায় আরেক রকম। তখন এই যে ডলারের মূল্য উঠানামার কারণে কিছু কিছু সময় লাভ হবে, আবার কিছু কিছু সময় কী হবে, ক্ষতি হবে। যদি ওই বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে যদি ক্ষতি হয়, তাহলে আমরা জানি ক্ষতি তো ডেবিট ব্যালেন্স নাকি, তাহলে জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যদি বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে যদি লাভ হয়, তা লাভ হলে এই জাবেদাটা উল্টা জাবেদা হবে, তখন হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন ক্রেডিট। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে পরীক্ষা হলে এই লাভ অথবা লসের 2টার যে কোনো একটা জাবেদা দিতে হবে। লাভ হলে ক্ষতি হবে না, ক্ষতি হলে লাভ হবে না, যে কোনো একটা হবে। তাহলে বলেন যদি কি ক্ষতি হলে জাবেদা আমরা কি লিখব?
ফরেন পরের দিন কারেন্সি কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর ট্রানজাকশন যদি লাভ হয় ওটার উল্টা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট। ওকে, ঠিক আছে। এবার আসেন, আমরা পাওনাদারকে পরিশোধ করতে পারবো দুইটা ওয়েতে। কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। একটা হলো দেশীয় মুদ্রায় পরিশোধ করবো, আর একটা কি বৈদেশিক মুদ্রায় পরিশোধ করব। দেশীয় মুদ্রায় পরিশোধ মানে কি, আমি যদি ইউএস এর কোম্পানির কাছে ক্রয় করি, যদি ইউএস এর মূল্যয় পরিশোধ করি তাহলে সেটাকে বলে দেশীয়। আর বৈদেশিক মুদ্রায় কি, আমি যদি ইউএস কোম্পানির টাকা পণ্য ক্রয় করি, আমি যদি বাংলাদেশের টাকায় পরিশোধ করি তাহলে সেটা হলো বৈদেশিক। ঠিক আছে, মনে রাখবেন দেশীয় মুদ্রায় যখন পরিশোধ করা হবে তখন লাভ লস কিছুই হবে না। দেশীয় মুদ্রায় পরিশোধ করলে লাভ লস কিছুই হবে না। আর বৈদেশিক মুদ্রায় যখন পরিশোধ করা যাবে তখন অবশ্যই লাভ হতে পারে, আবার কি লসও হতে পারে। তো যখন বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে তখন যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। আর বৈদেশিক মুদ্রায় না দিয়ে যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে তখন যাবে নর্মাল যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে আমরা টোটাল কয়টা জাবেদা বললাম? 5টা জাবেদা। আমার সাথে সাথে একটু রিভিশন দেন। পণ্য ক্রয়ে জাবেদা কি দিব আমরা? পার্সেল ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ক্ষতি হলে জাবেদা কি দিব? ফরেন কারেন্সি ট্রানজাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। লাভ হলে জাবেদা কি? অ্যাকাউন্টস পেবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজাকশন গেইন ক্রেডিট। বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলে জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। এই বৈদেশিক মুদ্রায় যখন পরিশোধ করবো তখন লাভ হতে পারে, লস হতে পারে, এটা মনে রাখতে হবে কিন্তু। আর দেশীয় মুদ্রায় পরিশোধ করা জাবেদা কি? অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে কখনোই লাভ হবে না, লসও হবে না। লস হবে না। তাহলে এই ক্রয় ক্ষেত্রে যে জাবেদা দেবো এই সেম জাবেদাগুলো জাস্ট বিক্রয় ক্ষেত্রে। তাহলে বাকিতে বিক্রয়ের জাবেদা আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, রাইট? জি ভাইয়া। দেনাদারকে পরিশোধ করার ক্ষেত্রে যদি বৈদেশিক মুদ্রা বৃদ্ধিতে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হলে জাবেদা হচ্ছে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি বৃদ্ধিতে যদি লাভ হয় তাহলে জাবেদার উল্টা যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন ক্রেডিট। ঠিক আছে, জি ভাইয়া। এখানে একই রকম দেনাদার কাছ থেকে যদি বৈদেশিক মুদ্রায় পাওয়া যায় তাহলে বৈদেশিক মুদ্রায় পাওয়া মানে লাভ হতে পারে, লস হতে পারে। তাহলে সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ফরেন কারেন্সি ইউনিট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ এই জাবেদাটাকে আমরা উল্টে দিছি, শুধু অ্যাকাউন্টস পেবল পরিবর্তে কি অ্যাকাউন্ট রিসিভেবল। আর যদি দেশীয় মুদ্রায় আদায় করা হয় তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে আমরা সেলস রেটের জাবেদা বললাম 5টা, পারচেজ রেটের জাবেদা বললাম কয়টা? 5টা। 5টা। আপনাদের মনে রাখতে হবে যদি দেশীয় মুদ্রায় পরিশোধ করা হয় লাভ লস কিছুই হবে না। বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলে লাভও হতে পারে, আবার কি লস হতে লসও পারে। হতে পারে। তাহলে আমরা 5 10টা জাবেদা কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন ভাইয়া। আসেন আমরা দুইটা অঙ্ক প্র্যাকটিস করব। প্রথম অঙ্কটা কমার্স পাবলিকেশন বই, লেখা আছে হ্যারিস ইনকর্পোরেশন পারচেজ পার্ট ফ্রম জাপান কোম্পানি অন জুন 1, 2017 ফর এ ইউএস ডলার ভ্যালু 8,400 টাকা টু বি পেইড অন জুলাই 20। অর্থাৎ জুন 1 তারিখে আমরা ক্রয় করছি জাপান কোম্পানির কাছ থেকে, আর জুলাই 20 তারিখে কী করছি পাওনাদারকে আমরা পরিশোধ করছি। যখন ক্রয় করছিলাম তখন 1 ইয়ানের দাম ছিল 0.0075, আর জুলাই 20 তারিখে যখন পরিশোধ করতে যাব তখন 1 ইয়ানের দাম হয়ে গেছে 0.0080। তাহলে পাওনাদারকে পরিশোধ করতে যায় মুদ্রার মান কি বাইরে গেছে গা। তাহলে বাড়লে সেক্ষেত্রে কি আমাদের লাভ হবে না লস হবে? লস হবে। লস হবে। আর যদি কমে তাহলে সেক্ষেত্রে কি লাভ হবে। লাভ হবে। কিন্তু এটা যদি দেনাদার ক্ষেত্রে হয়, দেনাদার ক্ষেত্রে আমরা আদায় করি নাকি, মনে করে এইটাই দেনাদার, তাহলে যখন বিক্রি করলাম তখন 0.77, আর যখন আদায় করতে যাবো তখন একটা মুদ্রার দাম হয়ে যাবে কত 0.0080। তো সেক্ষেত্রে লাভ হবে না লস হবে? লস লাভ হবে। হ্যাঁ, লস কেমনি হইব? অবশ্যই লাভ হবে। বিক্রি করছিলাম তখন দাম ছিল 75 টাকা, যখন আদায় করতে তখন দাম হয়ে গেছে $1 দাম হয়েছে 80 টাকা, সাপোজ মনে করো, তাহলে আমি 5 টাকা করে বেশি পাবো না আদায় করার ক্ষেত্রে? জি ভাইয়া। ওকে, আর বলছে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড ফর দ্য ডেট অফ দ্য ট্রানজ্যাকশন। 1 নম্বর বের করতে বলছে অ্যাজিউম দ্য ট্রানজ্যাকশন ইজ ডোমিনেটেড ইন ইউএস ডলার অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন ইউএস ডলার। তাহলে ইউএস ডলারে কিনছে, ইউএস ডলারে কি করছে বলো দেখি
পরিশোধ করছে। তার মানে এটাকে বলবো আমরা দেশীয় মুদ্রায় পরিশোধ। কি বলবো বলো দেখি? দেশীয় মুদ্রায় দেশীয় মুদ্রায় পরিশোধ। দেশীয় মুদ্রায় পরিশোধ করার ক্ষেত্রে লাভ লস বলতে কোনো কিছু হয় না। না, না ভাইয়া। লাভ লস বলতে কোনো কিছুই নাই। তাহলে জুন 1 তারিখে যেহেতু ক্রয় করছে, তাহলে ক্রয় করা জাবেদা পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 8,400 8,400। ক্লিয়ার? জি ভাইয়া। আর জুন 20 তারিখে যেহেতু পরিশোধ করছে, তাহলে পাওনাদারকে পরিশোধ করা দেশীয় মুদ্রায় পরিশোধ করা জাবেদা পড়াইছিলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 8,400 8,400। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে দেশীয় মুদ্রায় পরিশোধ করছে থেকে এখানে লাভ হয় নাই, লস হয় নাই। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। রিকোয়ারমেন্ট 2 বলছে assume the transaction is denominated in the local currency unit of the foreign entity and the settlement in the local currency unit of Japanese companies। অর্থাৎ ইউএস ডলারে ক্রয় করছি, কিন্তু সেটা পরিশোধ করবো কি সে বলো দেখি? জাপানি কোম্পানি ইয়ানে পরিশোধ করবো। তাহলে এক দেশের মুদ্রায় আমরা অন্য দেশে পরিশোধ করতেছি, তাহলে সেটা কি দেশীয় মুদ্রায় বলবো নাকি বৈদেশিক মুদ্রায় বলবো? বৈদেশিক মুদ্রা। আর বৈদেশিক মুদ্রায় যখন আমরা পরিশোধ করব বা আদায় করব, তখন আমাদের কি লাভ অথবা কি লস হবে। লস হতে পারে। তাহলে এখন প্রথম জাবেদা হচ্ছে জুন 1 তারিখে ক্রয় করছি বাকিতে ক্রয়, তাহলে বাকিতে ক্রয় করা জাবেদা এখানে যা ক্রয় করা ওই বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা জাবেদা কি সেম। তাহলে জাবেদা দেওয়া হয়েছে পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 8,400 8,400। ক্লিয়ার? জি ভাইয়া। এখন যখন ক্রয় করলাম তখন দাম ছিল 0.0070, আর যখন পাওনাদারকে যখন পরিশোধ করবো তখন একের দাম হয়ে 0.0080। তাহলে মুদ্রার মানটা বাইরে গেছে, তখন আমাকে পাওনাদারকে টাকা কম দিতে হবে না বেশি দিতে হবে? বেশি দিতে হবে। তাহলে বেশি দিতে হবে মানে কি লাভ না লস? লস। লস। তাহলে আমরা বৈদেশিক মুদ্রায় লসের ক্ষেত্রে জাবেদা তোমাদের পড়াইছিলাম ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট। ওকে? জি ভাইয়া। এখন কতটা লস হয়েছে লসটা একটু দেখাইতেছি। আমাদের কিনছিলাম $8,400, তখন আমাদের এক এনের দাম কত ছিল? 0.0075। তাহলে এটাকে এক দ্বারা ভাগ করলে 1 টাকার মান পাবো। এখন আমাদের যখন পরিশোধ তখন মান হয়ে গেছে 0.0080। তাহলে এটাকে এটা ভাগ এটা দ্বারা গুণ কত হয় ধ্যান তো? 8,960। 8,960 টাকা। তাহলে যখন ক্রয় করলাম তখন মান ছিল 8,400, আর যখন পরিশোধ তখন হয়ে গেছে 8,960 টাকা। তার মানে 560 টাকা কি বেশি পরিশোধ করতে হবে না? জি ভাইয়া। এই 560 টাকা হচ্ছে আমাদের জন্য কি লস। তাহলে এই যে দিছি 560 টাকা 560 টাকা। বোঝা গেছে? জি ভাইয়া। এখন বৈদেশিক মুদ্রা যদি পরিশোধ করেছি তাহলে সেক্ষেত্রে যাবে পড়াইছিলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট কতটা পরিশোধ করতে হবে? 8,960 8,960। ঠিক আছে? দেখেন এই যে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করছি 3টা জাবেদা দিছি। এই জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই ভাইয়া। নাই। তাহলে এই 1 নাম্বার অঙ্কের মতো আমাদের এক্সারসাইজ 1 নাম্বারটা দেয়া আছে, এক্সারসাইজ 2 নাম্বারটা দেয়া আছে। ঠিক আছে? 1 এবং 2 আপনাদের বাসার কাজ থাকবে। ওকে? এক্সারসাইজ 3 নাম্বারটা 2015 সালে MBA পার্ট বি এর 9 নাম্বার প্রশ্ন আসছিল। আমি এই অঙ্কটা তোমাদের করে দিব। এই অঙ্কটা হচ্ছে দুইটা মিক্সডের ক্ষেত্রে, পার্সেজের ক্ষেত্রে আছে আবার কি সেলসের ক্ষেত্রে আছে। এই অঙ্কটা হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্ক। এই অঙ্কের মতো আমাদের 3টা অঙ্ক দিয়ে আছে। তাহলে এক্সারসাইজ 3টা বলা আছে যে প্রগতি লিমিটেড হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশন। এই অঙ্কটা হুবহুব হচ্ছে আমরা 4th ইয়ারে করছি। তো এখানে 1 নাম্বার বলছে মে 1 তারিখে পারচেস করছে জাপানি কোম্পানির কাছ থেকে ইউএস ডলার, তার ইকুইভ্যালেন্ট মূল্য ছিল 7,000 টাকা, টু বি পেড জুন 25। তাহলে ক্রয় করছিল মে 1 তারিখে, পরিশোধ করবে কয় তারিখে বলো দেখি? জুন 25 তারিখে। যখন ক্রয় করছিল তখন দাম ছিল 0.0070, আর যখন পরিশোধ করো তখন তার দাম হয়ে গেছে 0.0075। তাহলে পাওনাদারকে পরিশোধ করতে মান কি বাইরে গেছে? লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে লস। 2 নম্বর বলছে
জুলাই 1 তারিখে সেলস টু সৌদি আরাবিয়ান কাস্টমার ফর এ ইউএস ডলার ইকুইভ্যালেন্ট টু 9,000 টাকা টু বি রিভার্স অন আগস্ট 10। অর্থাৎ জুলাই 1 তারিখে বিক্রি করা হয়েছে আর আগস্ট 10 তারিখে কী করছে তাদের কাছ থেকে রিসিভ করা হয়েছে। যখন বিক্রি করছিল তখন 1 রিয়ালের দাম ছিল 0.20, আর যখন আদায় করো তখন 1 রিয়ালের দাম হয়ে 0.25। তাহলে 20 আদায় করা পারবে। এক্ষেত্রে কি লাভ হচ্ছে না লস হয়েছে বলেন দেখি? লাভ হয়েছে। লাভ হয়েছে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে লাভ আর প্রথমটার ক্ষেত্রে কি লস। এই লাভ লসের হিসাবটা আমরা তখনই করব যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করবে নাকি বৈদেশিক মুদ্রায় পরিশোধ করবে? বৈদেশিক মুদ্রায়। বৈদেশিক মুদ্রায় পরিশোধ করবে তখন, ঠিক আছে। কিন্তু দেশীয় মুদ্রায় পরিশোধ করলে এই লাভ লসের হিসাবটা কি আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না, শেষ কথা। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজাকশন হুইল সেটেলমেন্ট ইন ইউএস ডলার। মানে দুইটার ক্ষেত্রে সেটেলমেন্ট করছে ইউএস ডলার। এখানে ইউএস ডলার ইকুইভ্যালেন্ট ছিল 7,000, এখানে ইউএস ডলার ইকুইভ্যালেন্ট ছিল কত? 7,000। 9,000। আর এখানে সেটেলমেন্ট করছে কি ওই ইউএস ডলারে। তার মানে দেশীয় মুদ্রায় নাকি বৈদেশিক মুদ্রায়? দেশীয় না। দেশীয় মুদ্রা। আর দ্বিতীয়টা বলছে শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ উইথ দি অ্যাপ্লিকেবল লোকাল কারেন্সি। অর্থাৎ এই জাপানি কিনছে তাহলে জাপানি পরিশোধ করবো তার ইয়ানে, আর সৌদি আরবের কাছে বিক্রি করছে তাহলে সৌদি আরবের কাছে দিব কি রিয়ালে। তাহলে সৌদি আরব টু ইউএস তার মানে এখানে বৈদেশিক, আর এখানে জাপানি টু ইউএস তার মানে এখানে কি বৈদেশিক। তার মানে দ্বিতীয়টা হচ্ছে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করছে, আর প্রথমটা কি বলো দেখি? দেশীয় মুদ্রায় পরিশোধ ভাইয়া করছে। লোকাল থাকলে বৈদেশিক হয় না? ভাই লোকাল কারেন্সি মানে কি যে দেশেরটা ওই দেশে মুদ্রা, যেমন জাপান কিনছে জাপানি মুদ্রায় পরিশোধ করবে ইউএস ডলারের ক্ষেত্রে ইউএস ডলারে, তাহলে জাপান ইউএসএ দিব, জাপানি মুদ্রায় দিব ইউএসএ দিব, ঠিক আছে। লোকাল কারেন্সি মানে কি, যেমন আমি যদি আমেরিকা থেকে ক্রয় করি তাহলে আমি আমেরিকান ডলার দিব না, আমি আমার বাংলাদেশি টাকায় পরিশোধ করবো। তাহলে আমি বাংলাদেশি টাকায় দিলাম, ওখানে আমেরিকান টাকা। তাহলে দুইটা কি একই নাকি ভিন্ন টাকা, ভিন্ন দেশ? ভিন্ন না। তাহলে কি দেশি হবে নাকি বৈদেশিক হবে? বৈদেশিক। বৈদেশিক। তোমরা অনেকেই মনে করো আর কি লোকাল কারেন্সি মানে মনে দেশীয় মুদ্রায়, যার যার দেশীয় মুদ্রায় পরিশোধ করবে, কিন্তু অন্য দেশের তো এই জন্য এটা বৈদেশিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে দেশীয় মুদ্রায়, দ্বিতীয়টা কি বৈদেশিক মুদ্রা। তাহলে দেশীয় মুদ্রায় পরিশোধ করার ক্ষেত্রে লাভ লস কোনো কিছুই নাই। তাহলে দেশীয় মুদ্রায় যখন জাবেদা দিব তখন এখানে জাস্ট বিক্রয় ক্রয় জাবেদা এবং কি পাওনাদারকে পরিশোধ জাবেদা, আর এখানে বিক্রয় জাবেদা দেনাদারের কাছ থেকে আদায় করা জাবেদা। তাহলে দেখেন এক্সারসাইজ 3 নাম্বারটা। 1 নম্বর রিকোয়ারমেন্টে প্রথমে মে 1 তারিখে ক্রয় করেছিল, তাহলে ক্রয়ের জাবেদা কি পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 7,000 টাকা 7,000 টাকা, ঠিক আছে। জি ভাইয়া। আর এই জুন 25 তারিখে গিয়ে কী করবে? পাওনাদারকে পরিশোধ করবে। তাহলে পাওনাদারকে পরিশোধ করা জাবেদা যেহেতু দেশীয় মুদ্রায়, এর জন্য অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 7,000 টাকা 7,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে এই দুইটা জাবেদা কি ক্রয় রিলেটেড। এখন আমরা বিক্রয় রিলেটেড দেবো প্রথমে জুলাই 1 তারিখে বা আগস্ট 10 তারিখে। তাহলে জুলাই 1 তারিখে বিক্রয় জাবেদা কি জানি আমরা? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস পেড 9,000 টাকা 9,000 টাকা। আর জুলাই আগস্ট 10 তারিখে কী করে দেনাদার কাছ থেকে রিসিভ করবে? দেশীয় মধ্যে রিসিভ করা জাবেদা পড়াইছি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 9,000 9,000, ঠিক আছে। তো দেখেন দেনাদারের ক্ষেত্রে কোনো লাভ লস নাই, পাওনাদারের ক্ষেত্রে কোনো লাভ লস নাই। কেন? কারণ এটা দেশীয় মুদ্রায় পরিশোধ করা হয়েছে, ঠিক আছে। জি ভাইয়া। এখন 2 নাম্বারটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাহলে বৈদেশিক মুদ্রা যখন পরিশোধ করবো তখন আমাদের কি লাভ লস হবে। তাই লাভ লস যখন হবে তখন আমরা একটা ক্রয়ের জাবেদা দিব, লাভ অথবা ক্ষতির জন্য একটা, আর বৈদেশিক মুদ্রা পরিশোধের জন্য একটা জাবেদা। বিক্রয়ের ক্ষেত্রে একই, প্রথমে বিক্রয় জাবেদা দিব, এরপর লাভ অথবা ক্ষতির জন্য একটা, আর একটা দেনাদারের কাছ থেকে আদায় করা জাবেদা। তার মানে এখানে হবে 3টা, এখানে কয়টা? 3টা, মোট 6টা জাবেদা হবে। তাহলে প্রথমে ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের জাবেদা তো ক্রয় করা, প্রথমে ক্রয় করা জাবেদা, ক্রয় জাবেদা সেম কি জাবেদা বলো দেখি? পার্সেস ডেবিট, পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে যে পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দ্বিতীয়টা আমরা লাভ বা ক্ষতির জন্য। তো যখন ক্রয় করছো তখন দাম ছিল 7,000 ভাগ হচ্ছে 0 পয়েন্ট কত বলো দেখি? 0070। আর যখন পরিশোধ তখন দাম হয়ে গেছে 0.0075। কত হয় বলো তো দেখি? $7,500। 7,500। 500। তাহলে আমাদের 500 টাকায় কি বেশি পরিশোধ করতে হবে না? জি ভাইয়া। তাহলে 500 টাকা আমাদের জন্য কি লস। তো এই যে লেখা হয়েছে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 500 টাকা 500 টাকা।
ওকে। আর জি বৈদেশিক ভাইয়া। মুদ্রা পরিশোধ করা যাবে পড়াইছি অ্যাকাউন্টস পেবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট 7,500 7,500। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে ক্রয় রিলেটেড 3টা যাবে। হ্যাঁ, বিক্রয় রিলেটেড, বিক্রয় ক্ষেত্রে প্রথম যাবে তো আগেরটাই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 9,000 টাকা 9,000 টাকা। এখন দেখেন, এখন আমরা আদায় করব আগস্ট 10 তারিখে। তখন যখন বিক্রি করলাম তখন 9,000 টাকা বা হচ্ছে 0.20, আর যখন আদায় করতাম হয়ে গেছে 0.25। তাহলে কত হয়েছে বলেন যদি কি? 11,250। 11,250। তাহলে 1,250 টাকা কি বেশি আদায় করতে পারবো না? জি ভাইয়া। তাহলে এটা কি লাভ না লস? লাভ। 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 তাহলে লাভের জন্য যাবে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন কি গেইন ক্রেডিট। 11,000 ছিল না? 11,000 তো না, 9,000, তাহলে 2,250 টাকা, ঠিক না? 2,250। তাহলে 2,250 2,250। আর দেনাদারের কাছ থেকে আদায় করা বৈদেশিক মুদ্রায় যাবে পড়াইছিলাম ফরেন কারেন্সি ইউনিট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 11,250 11,250। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে দেশীয় মুদ্রায় পরিশোধ করলে লাভ লস কিছুই হয় না, বৈদেশিক মুদ্রায় পরিশোধ করলে লাভও হতে পারে লসও হতে পারে। মাথায় থাকবে এটা? জি ভাইয়া। তাহলে এই এক্সারসাইজ 3 এর মতো আমাদের 2-3টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা এই 4 নম্বর অঙ্কটা, এটা আমরা 4th ইয়ার অঙ্ক করছি, একই জিনিস। আর দ্বিতীয়টা এই যে 3 নম্বর অঙ্কটা 2022 সালে পার্ট সি এর 14 নম্বর প্রশ্নে আসছিল। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আপনারা সুন্দর করে করে নেবেন। ওকে? জি ভাইয়া। তাহলে এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। তাহলে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।